ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ ক্লাস 10-এর জীবনবিজ্ঞান থেকে ক্লাস 10-এর অভিব্যক্তি ও অভিযোজন এই এই অধ্যায় থেকে যে সকল সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা করছি। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে? সমবৃত্তীয় অঙ্গ ও সমসমস্ত অঙ্গের পার্থক্য কি? সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি? 1 নম্বরে রয়েছে সমবৃত্তীয় অঙ্গগুলি উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্ন এবং সমসমস্ত অঙ্গগুলি উৎপত্তি ও গঠনগত দিক থেকে একই থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি না, এই সমবৃত্তীয় অঙ্গের কার্যকারিতা একই এবং সমসমস্ত অঙ্গের কার্যকারিতা ভিন্ন প্রকৃতির হয়। অর্থাৎ সমসমস্ত অঙ্গ কিন্তু কাজটা ভিন্ন করে এবং সমবৃত্তীয় অঙ্গ কাজটা একই করে। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে সমবৃত্তীয় অঙ্গের? প্রজাপতির ডানা এবং বাদুড়ের ডানা। প্রজাপতির ডানা এবং বাদুড়ের ডানা গঠনগত কিন্তু আলাদা, কিন্তু এদের কাজটা হচ্ছে উঠতে সাহায্য করে, তাই কাজটা একই। এবং সমবৃত্ত অঙ্গের উদাহরণ হচ্ছে পাখির ডানা, মানুষের বাহু। অর্থাৎ পাখির ডানা এবং মানুষের বাহু গঠনগত একই, কিন্তু এদের কাজটা আলাদা। 2 নম্বর কোশ্চেন, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? এটা বেশিরভাগ সময় এসে থাকে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বিগত বছরে এসেছিল, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? যেসব অঙ্গ এক সময় পূর্বপুরুষদের দেহে সুগঠিত ও কার্যক্ষম ছিল, অর্থাৎ পূর্বপুরুষদের দেহে একসময় এটি কাজ করত এবং গঠনটা খুব সুগঠিত ছিল, কিন্তু পরবর্তী বংশধরের দেহে, মানে এই বর্তমান যারা জন্মাচ্ছে তাদের দেহে গুরুত্বহীন হয়ে পড়ছে এবং অগঠিত, অর্থাৎ এই সকল অঙ্গের কোনো গঠনগত আকৃতি ঠিক নয়। সেই সমস্ত অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। উদাহরণ হিসাবে কি বলতে পারি? মানুষের অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে পূর্বপুরুষদের দেহে কিন্তু কাজ করত, বর্তমান এখন আমাদের দেহে কোনো কাজ করে না। কর্ণপেশি, কানের পেশি এবং চোখের উপপল্লব, এগুলো সবই কিন্তু এখন নিষ্ক্রিয় অঙ্গ। 3 দাগের কোশ্চেন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তাদের একটি তালিকা তৈরি করো। বলেছে কি না, পায়রার বায়ুথলি কি কি ভূমিকা পালন করে বাতাসে ওড়ার জন্য। দেখো, প্রথম ভূমিকা হচ্ছে কি, 1 নম্বর পয়েন্ট, পায়রার দেহের ওজন হ্রাস করে। পায়রার যে বায়ুথলি রয়েছে, পায়রার বায়ুথলি কয়টি? পায়রার বায়ুথলি কয়টি? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এটা যে কোশ্চেন থাকলো তোমাদের কাছে, পায়রার বায়ুথলি কয়টি? পায়রার এই যে বায়ুথলি রয়েছে তার প্রধান ভূমিকা হচ্ছে দেহের ওজন হ্রাস করে। 2 নম্বর কারণ, দেহের ভারসাম্য ও ভরকেন্দ্র, দেহের ভারসাম্য এবং ভরকেন্দ্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? পায়রার বায়ুথলি দ্বিশ্বসন ঘটায়। পায়রার বায়ুথলি দ্বিশ্বসন ঘটায়। 4র্থ পয়েন্ট কি বলেছে না, বায়ুথলির জন্য অক্সিজেন যুক্ত বাতাস দেহের মধ্যে সঞ্চিত হয়, ফলে বাতাসের উচ্চ স্তরে ওড়ার সময় শ্বাসকার্য সুবিধা হয়। অর্থাৎ পায়রা যখন আকাশে ওড়ে, খুব উঁচু আকাশে উঠতে সাহায্য করে
এই পায়রার বায়ুথলি থাকে বলে। 4 নম্বর প্রশ্ন কি, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য কি প্রকার অভিযোজন দেখা যায়? সুন্দরী গাছ কি বলেছে, সুন্দরী গাছ লবণ সহনের জন্য কি প্রকার অভিযোজন ঘটায়, কি প্রকার অভিযোজন দেখা যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে কি, শ্বাসমূলের গায়ে ছোট ছোট ছিদ্র দেখা যায়। তাহলে শ্বাসমূল কিন্তু সুন্দরী গাছেও দেখা যায়, এবং লবণাম্বু উদ্ভিদ যেগুলো রয়েছে তাদের কিন্তু শ্বাসমূল দেখা যায়। এই শ্বাসমূলে ছোট ছোট ছিদ্র দেখা যায়। মূলের মধ্যে গ্যাসের আদান প্রদান এই ছিদ্র দিয়েই হয়। মূলের মধ্যে যে গ্যাসের আদান প্রদানটা ঘটে সেটা কিন্তু এই ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে কিন্তু হয়। এই মূলগুলি উদ্ভিদের শ্বসনে সাহায্য করে, তাই এইদেরকে বলা হয় শ্বাসমূল। নোনা মাটিতে অক্সিজেনের পরিমাণে কম থাকায়, নোনা মাটিতে অক্সিজেন কিন্তু কম থাকে, যাতে বাতাস থেকে সরাসরি উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করতে পারে, সেই জন্য শ্বাসমূলের সৃষ্টি হয়েছে। অর্থাৎ লবণাম্বু উদ্ভিদ নোনা জলে বসবাস করে। নোনা জলে আমরা জানি কি না, অক্সিজেন কম থাকে, তাই বায়ু থেকে অক্সিজেন নেওয়ার জন্য সুন্দরী গাছের মূলগুলো অভিযোজন ঘটিয়ে মাটির উপরে উঠে থাকে ছোট ছোট করে। 5 নম্বর কোশ্চেন, হট ডাইলিউট স্যুপ কি? হট ডাইলিউট স্যুপ কি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজেনি মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণু, যেমন শর্করা, অ্যামিনো অ্যাসিড এবং লিপিড, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণু উৎপত্তি হয়। এই উদ্ভূত পদার্থসমূহ সমুদ্রের জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন 1929 খ্রিস্টাব্দে এই ক্ষুদ্র জৈব অণুর সমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমাহারকে হট ডাইলুট স্যুপ বলেছেন। তাহলে হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে বলেছেন? বিজ্ঞানী হ্যালডেন। বিজ্ঞানী হচ্ছে হ্যালডেন প্রথম এই হট ডাইলুট স্যুপ কথাটি ব্যবহার করেছেন। পরে এই চ্যাপ্টার থেকে যে সকল রচনাধর্মী প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, শিল্পাঞ্জির আচরণগত অভিযোজনের বৈশিষ্ট্যগুলো লেখো এবং আচরণের জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন? শিল্পাঞ্জি যে আচরণগত অভিযোজন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কি? প্রথম রয়েছে উইপোকা শিকার। এটা হচ্ছে শিল্পাঞ্জির প্রথম আচরণগত অভিযোজনের বৈশিষ্ট্য। উইপোকা শিকার, কিভাবে শিল্পাঞ্জিরা উইপোকাগুলোকে শিকার করে বা উইপোকাগুলোকে ধরে খায়। বলেছে কি, মানুষ যেমন ছিপের সাহায্যে মাছ ধরে, তেমনি শিল্পাঞ্জিরাও গাছের ডাল ভেঙে পাতা ছিঁড়ে একে ছিপের মতো ব্যবহার করে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে উইপোকা ধরে খাদ্য হিসাবে গ্রহণ করে। অর্থাৎ গাছের ডালকে ভেঙে সেগুলোকে সূচালো করে এবং পাতাগুলোকে ছিঁড়ে ছিপের মতো করে উইপোকার ঢিপিতে ঢুকিয়ে দেয়, এবং ঢুকিয়ে দেওয়ার ফলে উইপোকাগুলো তার মধ্য দিয়ে বেরিয়ে আসে, তারা সেগুলোকে ধরে ধরে খায়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? বাদামের খোসা বা খোলা ভেঙে। শিল্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোসা বা খোলা ভেঙে বাদাম বের করে তারা খায়। অর্থাৎ শক্ত পাথর তারা ঠুকে বাদামগুলোকে ভেঙে দেয়, এবং ভেঙে দেওয়ার ফলে বাদামের খোসাগুলো খুলে যায় এবং তার মধ্য দিয়ে তার ভেতর থেকে
যে বাদামটা সেগুলো বের করে খায়। আচরণের জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন? বলেছে আচরণগুলি হয় সহজাত বা পরিবেশ থেকে শেখা। আচরণকে একটি জীবের যে কোনো ক্রিয়া হিসাবে বিবেচনা করা যেতে পারে যা তার পরিবেশের সাথে তার সম্পর্কে পরিবর্তন করে। আচরণের জীব থেকে পরিবেশের আউটপুট প্রদান করে। এটা হচ্ছে আচরণের পক্ষে গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? কোয়াসারভেট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজন উল্লেখ করো। বলেছে কোয়াসারভেট কি এবং সুন্দরী গাছের 3টি অভিযোজন বলে, সুন্দরী গাছের 3টি অভিযোজন বলেছে। তাহলে প্রথম কোয়াসারভেট কি বা কাকে বলে? আদিম পৃথিবীতে সমুদ্রের উত্তপ্ত জলে শর্করা, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি জৈব যৌগের সমন্বয়ে গঠিত বিভাজনে সক্ষম কলয়েড জাতীয় কণাকেই কোয়াসারভেট বলা হয়। তাহলে আদিম পৃথিবীতে সমুদ্রের উত্তপ্ত জলে কোন কোন জৈবগুলো ছিল? শর্করা ছিল, প্রোটিন ছিল এবং লিপিড ছিল। এছাড়াও ছিল নিউক্লিক অ্যাসিড। এই সকল জৈব অণুগুলো ছিল জলের মধ্যে। এরপর বলেছে সুন্দরী গাছের 3টি অভিযোজন বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? শ্বাসমূল। না, আমরা জানি কিন্তু সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়, তার কারণ এরা লবণাক্ত মাটিতে জন্মায় বলে। সাধারণত উদ্ভিদের মতো সুন্দরীর মূলতন্ত্র মাটির নিচে থাকে। সমস্ত উদ্ভিদের কিন্তু মূল মাটির নিচে থাকে, এটা আমরা সবাই জানি। তবে অনেক শাখামূল মাটির উপরে সোজা দণ্ডের আকারে বেরিয়ে আছে। তাহলে কি বলেছে? শাখামূলগুলো কিন্তু মাটির উপরে সোজা হয়ে বেরিয়ে আছে। মূলের গায়ে ছোট ছোট ছিদ্র দেখা যায়। মূলের মধ্যে গ্যাসের আদান প্রদান এই ছিদ্র দিয়েই হয়। এই মূলগুলি উদ্ভিদের শ্বসনে সাহায্য করে বলে এদের শ্বাসমূল বলা হয়। অর্থাৎ শ্বাসমূলটা কি আমরা আগেও বলেছি, নোনা মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যাতে বাতাস থেকে সরাসরি উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করতে পারে, সেই জন্য শ্বাসমূল দেখা যায়। এটা সুন্দরী গাছের একটা প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ঠেসমূল। ঠেসমূল একরকম অস্থানিক মূল, কাণ্ড থেকে বেরিয়ে মাটিতে প্রবেশ করে। অর্থাৎ উদ্ভিদের কাণ্ড থেকে বেরিয়ে মাটিতে প্রবেশ করে। এই মূল গাছকে সদৃঢ় করতে বা ঠেস দিতে সাহায্য করে। ফলে জোয়ারের টানে সুন্দরী গাছ সহজে ভেঙে বা উপড়ে যায় না। অর্থাৎ জোয়ারের প্রচণ্ড টান, তার ফলে সমুদ্র উপকূলবর্তী যে সকল উদ্ভিদগুলো থাকে, বিশেষ করে সুন্দরী গাছের ঠেসমূল বেশি দেখা যায়। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল এই সকল উদ্ভিদে কিন্তু ঠেসমূল দেখা যায়। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য সুন্দরী গাছের। 3 নম্বর বৈশিষ্ট্য কি? জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় 2 নম্বরেও আসে। জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বুঝো? এটা তোমরা ভালো করে জেনে রাখো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু অনেক সময় আসে। আবার জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদের দেখা যায়, এই প্রশ্নটাও তোমাদের আসে। কি বলেছে? ফল পেকে মাটিতে পড়লে নোনা জলে ভেসে গিয়ে বীজের অঙ্কুরোদ্গমের সুযোগ কমে থাকে, অর্থাৎ বীজ অঙ্কুরোদ্গম হতে পারে না। তাই সুন্দরী ফল গাছে থাকাকালীন বীজ অঙ্কুরিত হয়। জনিত্রী উদ্ভিদে থাকাকালীন ফলের মধ্যেই বীজের এই রকম অঙ্কুরোদ্গমকে আমরা বলি জরায়ুজ অঙ্কুরোদ্গম। অর্থাৎ লবণাম্বু মাটিতে যদি বীজটা অঙ্কুরিত না হয়ে পড়ে, তাহলে জলের টানে ভেসে যেতে পারে এবং লবণাক্ত মাটিতে অঙ্কুরোদ্গম বিঘ্নও ঘটতে পারে। তার জন্য সুন্দরী গাছের যে ফলগুলো থাকে সেগুলো গাছে থাকাকালীন অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে, ফলে সেগুলো আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। তাই একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। তিন নম্বর কোশ্চেন,
ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত তিনটি বিষয়ে আলোচনা করো। তিনটি বিষয় কি বলেছে না, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু একটা একটা কিন্তু বৈশিষ্ট্য আসে অনেক সময়, অর্থাৎ 2 নম্বরের এই একটা প্রশ্ন আসে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি বা প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ, এটা আসে, তখন তোমরা বলবে চার্লস ডারউইনের। এই বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বলেছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। সমস্ত জীবের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজনন দ্বারা অত্যাধিক হারে বংশধর সৃষ্টি করা। জীবের সংখ্যা বৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট প্রশ্ন আসে। জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি ঘটে। যেমন হাতি অত্যন্ত ধীরে বংশবৃদ্ধি করলেও তার 90 বছরের জীবনকালে প্রায় 6টি অপত্য সৃষ্টি করে। অর্থাৎ আমরা জানি হাতি কিন্তু তাড়াতাড়ি বংশবৃদ্ধি করতে পারে না। হাতি বাচ্চা প্রসব করে বেশ দীর্ঘ বছর পর। দুই নম্বর, প্রকরণের উদ্ভব। পৃথিবীতে দুটি জীব কখনোই এক হয় না, অর্থাৎ জীব কখনোই এক নয়। প্রত্যেকটা জীব তাদের বৈশিষ্ট্য, আচার আচরণ, গঠনগত কিন্তু আলাদা হয়। যত সামান্যই হোক না কেন তাদের মধ্যে কিন্তু অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় ইত্যাদি কোনো না কোনো পার্থক্য অবশ্যই থেকে যায়। একে আমরা বলি প্রকরণ। আর প্রাকৃতিক নির্বাচন কি না, অস্তিত্বের জন্য যে সকল জীব জীবন সংগ্রাম করে পৃথিবীতে বেঁচে থাকে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। এটা কিন্তু খুব ছোট করে আমি তোমাদের কাছে বোঝালাম যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। অর্থাৎ প্রতিকূল পরিবেশে কোনো জীব যদি সংগ্রাম করে বেঁচে থাকে তবে তার বেঁচে থাকার সার্থক হয়, সেটাকে আমরা বলি প্রাকৃতিক নির্বাচন। তুমি যদি প্রতিকূল পরিবেশে সংগ্রাম না করে বাঁচতে না পারো তাহলে তোমার অস্তিত্ব পৃথিবীতে থাকতে পারে না। অবশ্যই প্রতিকূল পরিবেশে সমস্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়ে বেঁচে থাকে, সেটাই হলো প্রাকৃতিক নির্বাচন। আজ এই পর্যন্ত। পরের অধ্যায়ে যে সকল কোশ্চেনগুলো থাকে অবশ্যই সেগুলো নিয়ে তোমাদের কাছে আমি আবার আসবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।